আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে আমেরিকার ভূতপূর্ব প্রেসিডেন্ট জো বাইডেনের চক্রান্তে তৈরি হওয়া ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশের অবৈধ প্রধান হিসাবে মিয়া ইউনুস বাংলাদেশের ক্ষমতা অবৈধভাবে দখল করে নেয়। আর তারপরে বাংলাদেশের ক্ষমতায় বসার পর ধরাকে সরা জ্ঞান করে ভারতকে তো একরকম দখলই করে নিয়েছিল। মানে আবভাবটা সেরকমই ছিল আর কি। কখনো ভারতের সেভেন সিস্টারকে দখল করে নিচ্ছিল, কখনো ভারতের চিকেন নেককে দখল করে নিচ্ছিল। বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট অফ করে দিতে পারি, ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে। কখনো ভারতের ফারাক্কা বাঁধের নিচে আর একটা নতুন বাঁধ পর্যন্ত তৈরি করছিল। কখনো পাকিস্তানের পরমাণু বোমা ধার করে নিয়ে ভারতের ওপরে পরমাণু আক্রমণের হুমকি পর্যন্ত দিচ্ছিল ইউনুস মিয়া। শুধু কি তাই, শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতকে দেখে নেব এরকম হুমকি তো প্রত্যেক সপ্তাহে একবার করে দিচ্ছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। মিয়া ইউনুসের বড় শখ ছিল শেখ হাসিনাকে ভারত থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশের মাটিতে ফাঁসি দেবে। তবে আমরা দেখেছি যতবার মিয়া ইউনুস হুমকি দিয়েছে ততবার ভারত বিস্ময়করভাবে নীরব থেকেছে। এই কিছুদিন আগে অবস্থাটা এমন জায়গায় পৌঁছেছিল যে ভারতের নাগরিকরা পর্যন্ত অধৈর্য হয়ে উঠেছিল যে কেন নরেন্দ্র মোদী এই ইউনুসটাকে উচিত শিক্ষা দিচ্ছে না। আর সেই সময় একজন রেসপন্সিবল শিক্ষক হিসাবে আমি নিজে ভিডিও বানিয়ে বলেছিলাম যে এখন সঠিক সময় নয়, সময় আসুক, সব হিসেব হবে, রীতিমতো কড়াই গন্ডায় হিসেব হবে। ডিয়ার ভিউয়ার্স, সেই সময়টা এখন এসে গেছে। অবৈধ উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, যে কিনা বাঘের মতো গর্জন করত, এখন সে মিউ মিউ করতে শুরু করেছে। আর বাচ্চা উপদেষ্টাগুলোর মুখ শুকিয়ে এমন আমচুর অবস্থা হয়ে গেছে যে মুখের দিকে তাকানো পর্যন্ত যাচ্ছে না। তবে বাচ্চা উপদেষ্টাদের কথা কি বা বলবো, বুড়ো ইউনুসটার মুখের দিকে পর্যন্ত না তাকানোর কোনো জো নেই। কারণ ইউনুসের উপরে এমন চাপ তৈরি হয়েছে যে বাংলাদেশের উপদেষ্টার পদ ছেড়ে বিদেশে পালানোটা এখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু কেন ইউনুস মিয়া ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে, সেই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ভিডিও তৈরি হলেও আসল কথাগুলো কিন্তু কেউ বলছে না। আর তাই একজন ভারতীয় রেসপন্সিবল শিক্ষক হিসেবে আমার দায়িত্ব বর্তায় যে গত 5-6 মাসে মিয়া ইউনুস ঠিক কিভাবে একটু একটু করে প্যাচে পড়ে গেল সেই কাহিনীটা খোলসা করে আপনাদের কাছে বলি। তো চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে জানি, বিষয়টা একটু গভীরে গিয়ে ব্যাখ্যা করি। দেখুন, গত 5-6 মাসে মোহাম্মদ ইউনুসের ওপরে মোটামুটি 5 রকমের চাপ বা 5 রকমের প্রেশার তৈরি হয়েছে। প্রথম চাপটা শুরু হয়েছিল যে সময় আমেরিকার ইলেকশনের বাদ্যি বেজে উঠেছিল। সেই সময় আমরা জানি 2024 সালের 5ই নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তার আগের 2 মাস মানে সেপ্টেম্বর এবং অক্টোবর গোটা আমেরিকা জুড়ে ভীষণ জোরসোর করে নির্বাচনী প্রচার চলছিল। সেই সময় বাংলাদেশের ইউনুস সরকার যখন সবে সবে ক্ষমতায় বসে লেকচারবাজি করছিল এবং তার বাচ্চা উপদেষ্টারা ভারত দখলের স্বপ্ন দেখছিল, তখন শেখ হাসিনা ভারতে বসে ঠান্ডা মাথায় আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে ফান্ডিং এবং লবিং করার সিদ্ধান্ত নেন। এখানে ফান্ডিং বলতে সাদা হোক বা কালো উপায়ে আমেরিকার নির্বাচনী তহবিলে প্রত্যক্ষ বা পরোক্ষ অর্থ সাহায্য দেওয়ার কথা আমি বলছি। যদিও আমার কাছে ঠোস কোনো প্রমাণ নেই, কিন্তু বিশেষজ্ঞরা বলছে হাসিনার কাছে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা বড় অংশ তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে ফান্ড করে সরাসরি ট্রাম্পের নজরে আসেন। তাছাড়া আমেরিকায় বসবাসকারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে লবিং করার জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট নিয়োগ করেন, যা পরোক্ষভাবে ট্রাম্পের পক্ষেই কিন্তু কাজ করে। 2024 সালের 12ই সেপ্টেম্বর সজীব ওয়াজেদ জয় তার মালিকাধীন ওয়াজেদ কনসালটেন্সি ইনক নামের একটা কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসির লবিং ফার্ম, যার নাম স্টেক
গ্লোবাল ডিপ্লোমেসি তার সাথে 6 মাসের চুক্তি করেন, যে চুক্তির মূল্য ছিল $2,00,000 এবং শুনলে চমকে উঠবেন এই লবিং ফার্মের নেতৃত্বে ছিল ক্রিশ্চিয়ানো বোর্স এবং রবার্ট স্টেক, যারা 2016 সালে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের প্রচারের উপদেষ্টা হিসেবে কাজ করেছিল। চুক্তির আওতায় কথা হয়েছিল যে লবিস্টরা বাংলাদেশের সমস্যাগুলো সম্পর্কে মার্কিন সরকারের নির্বাহী এবং আইনসভার শাখার সাথে যোগাযোগ করবে। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ফান্ডে শেখ হাসিনার ফান্ডিং এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের লবিং যে কতটা কার্যকারী ছিল তার প্রমাণ পাওয়া যায় ঠিক পরের মাসে, অর্থাৎ 2024 সালের 31শে অক্টোবর ডোনাল্ড ট্রাম্প যখন তার এক্স হ্যান্ডেলে বা টুইটারে টুইট করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা বলেন, সেই টুইট থেকেই কিন্তু প্রমাণটা পাওয়া যায়। এখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এই ফান্ডিং এবং লবিং করার ব্যাপারে কে বা কারা শেখ হাসিনাকে সাহায্য করেছিল সেই বিষয়টা সম্পূর্ণভাবে আমি জানলেও প্রকাশ্য ইউটিউবে সেই কথাগুলো আমি বলতে পারছি না, ক্ষমা করবেন। এরপরে আমেরিকার নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পর যখন জানা যায় যে ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় আসছেন, তখন থেকেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ একটু একটু করে বাংলাদেশের মাটিতে ঘুরে দাঁড়াতে শুরু করে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন দায়িত্বভার গ্রহণ করেন, সেই সময় শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের আত্মবিশ্বাস এমন চূড়ান্ত জায়গায় এসে পৌঁছয় যে তারা ঢাকাতে হরতাল পর্যন্ত ডাকে আমরা জানি। আর এখন আওয়ামী লীগের আত্মবিশ্বাস এতটাই যে বাংলাদেশের রাজপথ আওয়ামী লীগ সমর্থকদের দখলে চলে গিয়েছে, এ বিষয়ে কিন্তু আমাদের নজর এড়াচ্ছে না। এখন ডোনাল্ড ট্রাম্প যে সত্যিই বাংলাদেশের পক্ষে নীতি নিচ্ছেন তার সবচেয়ে বড় প্রমাণ আমেরিকা ইউনূস সরকারকে সব রকমের অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার মাস্টার মাইন্ড যে ডোনাল্ড লু, তাকে কিন্তু তার পদ থেকে রীতিমতো সরিয়ে দেওয়া হয়েছে। আর এই প্রথম চাপে মিয়া ইউনূস এতটাই চাপে পড়ে গিয়েছিল যে কিছুদিন আগে সুইজারল্যান্ডে ডাক্তার দেখাতে ছুটেছিল। এখানে বলে রাখি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যেহেতু এতটা ভরসাযোগ্য নয়, তাই সবাইকেই বিদেশে অন্তত ইন্ডিয়াতে এসে চিকিৎসা করাতে হয়। এবার মূল আলোচনায় ফিরে চলুন। ইউনূসের ওপরে দ্বিতীয় চাপটা শুরু হয়েছিল 2024 নভেম্বরের শেষের দিকে। ইউনূস সরকার যখন ভারতের 7 সিস্টার দখল করবো বলে লাফাচ্ছিল, সেই সময় বাংলাদেশের চট্টগ্রাম সীমান্তে হঠাৎ করে আরাকান আর্মি সক্রিয় হয়ে ওঠে। আপনারা জানেন The Arakan Army has claimed the capture of the last army outpost in the strategic western town of Mongdo. এখন আরাকান আর্মিকে কে বা কারা সক্রিয় করেছিল সে বিষয়ে আমি খোলাখুলি কিছু বলতে চাই না, বাট সেই সময় আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল যে তড়িঘড়ি চীন সফরে গেছিল, সেটা থেকে আপনারা চাইলে কিছু আন্দাজ করে নিতেই পারেন। যাই হোক, আরাকান আর্মিকে ইউনূস সরকার এতটাই ভয় পেয়েছিল যে সেই সময়টাতে ইউনূস সরকারের সমস্ত মনোযোগ কিন্তু ওই আরাকান আর্মির দিকে চলে গেছিল এবং সেই ভয় এবং চাপটা এখনো কিন্তু সম্পূর্ণভাবেই ইউনূসের ওপরে জারি আছে। আর তাই ভারতের সঙ্গে যুদ্ধ করব এটা ভাবার আগে আরাকান আর্মির কাছে চট্টগ্রাম দখল হয়ে যাওয়ার ভয়ে, অ্যাটলিস্ট যুদ্ধ জড়িয়ে যাওয়ার ভয়ে কাটা হয়ে আছে মিয়া ইউনূস। আর ইউনূসের তৃতীয় চাপটা আসছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে, যে রাজনীতিতে ইউনূস একেবারেই আনাড়ি খেলোয়াড়। আপনারা মনে করতে পারবেন যে অগাস্ট মাসে যখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে মিয়া ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে বসলেন, সেই সময়ে বাংলাদেশের দুটি রাজনৈতিক দল, একটা হচ্ছে বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতে ইসলাম, ক্ষমতায় যেতে পারার আশায় ইউনূসকে কিন্তু সাপোর্ট দিচ্ছিল ইনিশিয়ালি। কিন্তু কয়েক মাসের মধ্যেই যখন ইউনূস গদির স্বাদ বুঝে গেল, তখন সে নতুন রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশের ভোটে জিতে নতুন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। এখন বিএনপি বিশ্বাস করেছিল যে যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে তৈরি হওয়া জনমতকে কাজে লাগিয়ে তারা অনায়াসেই ক্ষমতায় আসতে পারবে। আর তাই নতুন দল গঠনের কথাটা যখন মার্কেটে এলো, সাথে সাথেই কিন্তু খালেদা জিয়ার বিএনপি ইউনূসের পাশ থেকে সরে গেল। এখন এই অবস্থায় বাংলাদেশের মানুষের ভোট কতটা পাবে সেই বিষয়ে আশঙ্কা তৈরি হলে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ভোটারদের বয়স কমিয়ে 18 থেকে 17 করতে চাইছে। সেক্ষেত্রে নতুন ছাত্রছাত্রী ভোটারদের ভোট ইউনূসের পক্ষে এলে সরকার গঠনটা অনেক সহজ হয়ে যাবে বলে মিয়া ইউনূস কিন্তু মনে মনে স্বপ্ন দেখছেন। এখন ভোটারের বয়স 18 থেকে কমিয়ে 17 করার প্রস্তাব যদি কার্যকারী হয়ে যায়,
তাহলে ভোটের চিত্র সত্যি সত্যিও কিন্তু বদলে যেতেও পারে। কারণ যেহেতু মোহাম্মদ ইউনূস ঘোষণা করেছে যে তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে চান, আর তার ফলে বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত প্রচলিত আওয়ামী লীগ এবং বিএনপির দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতাকে কিন্তু ত্রিদলীয় প্রতিযোগিতায় পরিণত হয়ে যাবে। এখন যেহেতু গত বছর মোহাম্মদ ইউনূস সিআইএ এর সহায়তায় এবং জর্জ সোরোজ এবং ক্লিন্টন ফাউন্ডেশনের সমর্থনে একটা ছাত্র আন্দোলন পরিচালনা করেছিল এবং সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে ইউনূস রাজনৈতিক শক্তি অর্জন করেন, তাই বর্তমানে যদি ভোটের বয়স 18 থেকে কমিয়ে 17 করা হয় তাহলে এর ফল কিন্তু ইউনূসের পক্ষেই যাবে। এই কথা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অলরেডি। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন যদি ছাত্রদের এই অতিরিক্ত অংশ মোহাম্মদ ইউনূসের পক্ষে দাঁড়িয়ে যায় তবে এর লাভ হবে মোহাম্মদ ইউনূসের দল এবং জামাতে ইসলামীর, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে বিএনপির। অতএব আওয়ামী লীগ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রের মূল চালিকা শক্তি বিএনপি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইউনূসের ওপরে একটা ভয়ঙ্কর রাজনৈতিক চাপ অলরেডি তৈরি করতে শুরু করেছে এবং এটাকে জারি রেখেছে। এমনিতেই অতিরিক্ত আত্মবিশ্বাসী আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রবল চাপ তৈরি করছে, তার ওপরে বিএনপিও সেই একই রাস্তায় হাঁটলে কি পরিমাণ রাজনৈতিক প্রেশার তৈরি হবে মিয়া ইউনূস কিন্তু এখন থেকেই সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। ওই যে একটা কথা আছে না, একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। তৃতীয় চ্যাপ্টার ব্যাপারটা কি, আশা করি এই কথা থেকে আপনারা উপলব্ধি করতে পারলেন। আর মোহাম্মদ ইউনূসের ওপরে চতুর্থ চাপটা আসছে বাংলাদেশের সাধারণ জনগণের কাছ থেকে। এই চাপটা হলো গত 5-6 মাসে বাংলাদেশের মানুষের কাছে মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কমতে কমতে একেবারে তলানিতে চলে গেছে। এর কারণ ইউনূস সরকারের সময়কালে এক কথা মতো বাংলাদেশে কোনো রকমের সংস্কারমূলক পদক্ষেপ আজ পর্যন্ত ইউনূস সরকার নিতে পারেনি। 2, জনগণের জানমালের নিরাপত্তা, যেটা একটা সরকারের প্রাথমিক কর্তব্য, সেটা এই ইউনূস সরকারের সময় একেবারেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়নি। বুঝলাম শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন, কিন্তু ইউনূসের আমলে বাংলাদেশটা রীতিমতো মগের মুলুকে পরিণত হয়েছে। জনগণ কিন্তু যেটা ভালোভাবে নেয়নি মোটেও। তৃতীয়ত, ইউনূস সরকারের আমলে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ হিসাবে পরিচিত গার্মেন্ট শিল্প একেবারে ধ্বংস হয়ে গেছে, যে বিষয়টা আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে ব্যাখ্যা করে বলেছি। নিশ্চয়ই আপনারা সেটা দেখে থাকবেন। তাছাড়া বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ধস নামছে, শেয়ার মার্কেটে কোনো স্থিতিশীলতা নেই, বিদেশি ইনভেস্টমেন্ট আসা বন্ধ হয়ে গেছে, এমনকি এখন আমেরিকার অর্থ সাহায্যটাও বন্ধ হয়ে গেল। তার উপরে বেকারত্ব হু হু করে বাড়ছে। আর এত সব কারণে ইউনূসের ওপরে জনগণের ক্রোধটাও কিন্তু দিনকে দিন বেড়েই চলছে। আর 4, ইউনূস সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পর্কটা এতটাই খারাপ জায়গায় পৌঁছেছে যে ভারত থেকে বাংলাদেশে খাদ্যদ্রব্যের আমদানি রীতিমতো অনিয়মিত হয়ে পড়েছে। আর যার প্রত্যক্ষ ফল হিসাবে বাংলাদেশের দ্রব্যমূল্য এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ সাধারণ খাবার দাবার জোগাড় করতেও কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছে। গরিব মানুষ এমনকি মাছের বদলে মাছের কাটা খেয়ে দিন কাটাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের সাধারণ গরিব মানুষ ভাবতে শুরু করেছে যে এর থেকে বরং হাসিনা সরকারই অনেক ভালো ছিল। এই যে এর থেকে বরং হাসিনা সরকারই বরং ভালো ছিল, এটাই হচ্ছে ইউনূস সরকারের উপরে সবচেয়ে বড় চাপ। আর জনগণের এই চাপে যখন ইউনূস মিয়ার চিড়ে চ্যাপ্টা হওয়ার মতো অবস্থা, তখন পঞ্চম চাপ আসতে শুরু করেছে ভারতের দিক থেকে। এতদিন বাংলাদেশ সরকার ভারতের শিলিগুড়ি করিডোর বিচ্ছিন্ন করে দেবো বলে হুমকি দিচ্ছিল, কিন্তু সম্প্রতি ভারতের পাল্টা কৌশলে ইউনূস মিয়ার মাথায় হাত। ভারত সম্প্রতি চিকেন লেকের কাছে হেভিলি মিলিটারি ডিপ্লয় করতে শুরু করেছে। ভারত ইতিমধ্যেই চিকেন লেক অঞ্চলে 33 কর্পস মোতায়েন করেছে। এখন কর্পস হলো একটা বড় মিলিটারি ইউনিট যার মধ্যে একাধিক ডিভিশন থাকে। এই 33 কর্পসের সদর দপ্তর হলো পশ্চিমবঙ্গ দার্জিলিং জেলায় সুকনাতে অবস্থিত। আর এই সুকনায় অবস্থিত হেডকোয়ার্টারের আন্ডারে কি রয়েছে? রয়েছে 20 মাউন্টেন ডিভিশন যেটা কালিম্পংয়ে অবস্থিত, 27 মাউন্টেন ডিভিশন যেটা বিন্নাগুড়িতে অবস্থিত, রয়েছে একটা শক্তিশালী আর্টিলারি ব্রিগেড, রয়েছে বাগডোগরা এবং হাসিমারা এয়ারবেস যেখানে রাফাইল রাখা রয়েছে, এবং রয়েছে শেউকেওয়া হেলিকপ্টার ইউনিট যেখানে কিন্তু বিধ্বংসী হেলিকপ্টার মোতায়েন করে রেখেছে ভারত। অর্থাৎ ভারত ইতিমধ্যেই এই অঞ্চলে ব্যাপক সামরিক উপস্থিতি তৈরি করে ফেলেছে। শুধু তাই নয়, 16 থেকে 19 জানুয়ারির মধ্যে ভারত ডেভিল স্ট্রাইক নামে একটা বিশাল মিলিটারি এক্সারসাইজ বা সামরিক মহড়া করেছে ভারতের শিলিগুড়ি করিডর এবং বাংলাদেশের রংপুর বিভাগের সীমান্তে। এই যুদ্ধাভ্যাসে ভারতীয় সেনাবাহিনী, আর্টিলারি ইউনিট এবং বিমান বাহিনী একযোগে অংশ নিয়েছে এবং তাদের শক্তিকে সম্পূর্ণ
সম্পূর্ণভাবে প্রদর্শন করেছে। আর ভারতের এই ডেভিল স্ট্রাইক মিলিটারি এক্সারসাইজ বা সামরিক মহড়ায় মিয়া ইউনুস রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। এতদিন ধরে যুদ্ধ জিগির তোলা ইউনুস কল্পনাও করতে পারেনি যে ভারত এত দ্রুত তাদের প্রতিক্রিয়াকে জানাবে। শুধু তাই নয়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওপরে আমাদের বিএসএফ রিসেন্টলি কঠোর অভিযান চালাতে শুরু করেছে। এই সপ্তাহে বিএসএফ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে রীতিমতো গুলি চালিয়েছে এবং অনুপ্রবেশকারীদেরকে হত্যা করেছে। রাত ৩-৪টের সময় মালদা জেলার সীমান্ত দিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা চলছিল, যার উপরে কিন্তু বিএসএফ গুলি চালিয়ে দিয়েছে। আগে শেখ হাসিনার সময়ে নিয়ম ছিল যে অনুপ্রবেশকারীদেরকে লক্ষ্য করে গুলি চালানো যাবে না, কিন্তু এখন সেই নিষেধাজ্ঞাকে তুলে নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। অর্থাৎ ভারত এখন পুরোপুরি আগ্রাসী অবস্থানে চলে গেছে। এমতো অবস্থায় যত দিন যাবে এই চাপের ফাঁস ইউনুসের গলায় একটু একটু করে চেপে বসবে এবং তার কণ্ঠ রোধ করে ফেলবে। একথা কিন্তু বিশেষজ্ঞরা অলরেডি মনে করতে শুরু করেছে। অলরেডি শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের জঙ্গি আন্দোলন শুরু করেছে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও এখন ইউনুসের ওপরে রাজনৈতিক চাপ তৈরি করছে। আমেরিকা সব রকমের অর্থ সাহায্য বন্ধ করে দিয়েছে। আমেরিকার সঙ্গে ইউনুসের যোগাযোগের একমাত্র মাধ্যম ডোনাল্ড লুকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে, মানে মূল্যবৃদ্ধিতে নাজেহাল বাংলাদেশের জনগণ বলতে শুরু করেছে যে এর থেকে বরং শেখ হাসিনার শাসনকালী ভালো ছিল। তার ওপরে চট্টগ্রাম সীমান্তে আরাকান আর্মি কুচ করছে, রংপুর সীমান্তে ভারতীয় সেনা গর্জন করছে। অতএব মিয়া ইউনুসের বাংলাদেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো গতি নেই। বাংলাদেশ ছেড়ে পালাবে এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্ক হলো কবে পালাবে। এই বিষয়ে মন্তব্য করার ভার আমি আপনাদের উপরেই ছেড়ে দিচ্ছি। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনার কি মনে হয়, এই মাসের মধ্যেই কি ইউনুস বাংলাদেশ ছেড়ে পালাবে নাকি পরের মাস পর্যন্ত অপেক্ষা করবে? কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম।